ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। সারা জীবন মিম বানিয়ে গেলেও চলবে, কিন্তু এটাকে আমি সোর্স অফ ইনকাম করতে পারবো না। আমি অনেকগুলো জায়গাতেই চাকরি করার চেষ্টা করেছি, আমি প্রচুর ইন্টার্নশিপ করেছি, তখন একটু টাকা পয়সার একটু ক্রাঞ্চ দেখা দিল। থিয়েটার থেকেও আমাকে মোটামুটি ৩-৪ মাসের মধ্যে বার করে দিয়েছিল। কি করছি আমি, লোকজন বিয়ে করছে, তাদের বিয়ে হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, আমি গিয়ে ছবি তুলছি তাদের, এটা আমি কি করছি। প্রথমেই বলেছিল যে তুমি তিনটে জিনিস নিয়ে যোগ করতে পারবে না, দ্যাট ইজ সেক্স, রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স। আর আমাদের এই প্রত্যেকটা এপিসোডে সেই তিনটেই থাকতো। তুমি সকালবেলা উঠে দেখো, তোমার দুটো হাত আছে, তোমার দুটো পা আছে, তোমার চোখ কাজ করছে, তোমার কান কাজ, তোমার সবকিছু, সব ইন্দ্রিয় কাজ করছে, তাহলে তোমার ডিপ্রেস হওয়ার কোনো কারণ নেই। কারণ এরকম অনেক মানুষ আছে যারা আরো তোমার থেকে অনেক বেশি স্ট্রাগল করছে। প্রথম ভিডিও যেটা ভিউ সব থেকে বেশি হয়েছিল সেটা হচ্ছে মিনিট খানেক সঙ্গে চুমন সিরিজের ক্ষমতা ব্যানার্জি এপিসোডটা। যদুবাবুর যে হাসিটা, সেটা আমাদের বাঁকুড়ারই একজন চেনা একজন আমাদের কাকু আছে, সে খুব যখন তার সেই অট্ট হাসি পায় সে এরম ভাবে হাসে। তাই তার হাসিটা আমি এখানে ঢোকাবো। সরীসৃপের মতো শুয়ে বসে থাকিস না। আমি আর দাদা এত শুনেছি যে আমরা এটা স্ক্রিপ্টে লিখেই দিয়েছি। ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, কিন্তু কাউকে তৈলমর্দন না করে। ট্রেন্ডিং মালতী মাসি এখন ওই যে সখী সাজো, বাসন মাজো, মশলা লেগে থাকে, হয়তো কোনো বাসনে মশলা লেগে থাকতো। ইচ্ছেটা ছিল যে কন্টেন্টই করতে হবে। আমরা ফিরছি, আমি যাচ্ছি। এক সেকেন্ড, সত্যি তো বাবু আমাদের মতো হলো কি করে? মা প্লিজ বলবে না ঠাকুরের ইচ্ছে তো আমাদের মতো হবে না? সারাদিন আমাদের সাথে উঠছে বসছে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, নানান মাধ্যমে, এই মাধ্যমগুলো থেকে যারা এন্টারটেইন করে তাদের মধ্যেই একজন রয়েছে আমাদের সাথে, উন্মেষ গাঙ্গুলি। আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই, বিএমএসকে সবাই চেনে। প্রথমত ওয়েলকাম। আর এই কলকাতা বাঁকুড়া এই জার্নিটা নিয়ে যদি একটু প্রথম থেকেই শুনি, যে বাঁকুড়া থেকে এসে কলকাতাতে শুরু করা এবং ইউটিউবার হয়ে ওঠা। কলকাতায় শুরু করেছিলাম, আমি আর আমার বন্ধু সাহেব একসাথে আমরা শুরু করেছিলাম। কলকাতায় এসে ভেবেছিলাম যে কন্টেন্ট বানাবো, কারণ 2018 শেষ থেকে আমরা ভাবছিলাম যে করব। 2019-এ কলকাতায় এসে আমরা ঠিক করলাম না, ঠিক আছে একদম কন্টিনিউয়াসলি এটাই করব। তো তারপর নানান রকম কন্টেন্ট বানাতে বানাতে ওই বছরটা কেটে যায়। ওই বছরটা আমরা অতটাও সাকসেস পাইনি, সেরকমভাবে সাবস্ক্রাইবার বাড়েনি, সেরকমভাবে ভিউজ পেতাম না, সেরকমভাবে চ্যানেলটাকে মানিটাইজ কী করে করব, টাকা কোথা থেকে আসবে, সেটা নিয়ে একটু সংশয় ছিল। তার পরের বছর লকডাউনটা ওই একটা বছর আমাদের ওই ধরে নাও জানুয়ারির 2019 থেকে মোটামুটি মার্চ 2020 অবধি আমাদের একটু সংশয়ই কাটে। আমাদের একটা সিরিজ ছিল মানুষ কি ভাবছে বলে, সেই সিরিজটা খুব হিট হয়, তখন জনপ্রিয় হয় 2 এপিসোড। সেই সিরিজটারও প্রথমে 3-4 এপিসোড খুব একটা ওয়ার্ক করছিল না। তারপরে আমরা ফরম্যাটটা একটু পাল্টালাম, ওটাও ওয়ার্ক করলো প্রথমে, কিন্তু ওটাই আমাদের একমাত্র কন্টেন্ট যেটা ওয়ার্ক করছিল, আর যেটার জন্যে পাবলিক খুব দরকার ছিল, কিন্তু কারণ ওটা পাবলিক ইন্টারাকশন, তো পাবলিক ছাড়া হবে না। কিন্তু তারপরেই কি বলবো, লকডাউন শুরু হয়ে গেল, হলো কোভিড-19, সব পাবলিক বাড়ির ভেতর ঢুকে গেল। তো আমাদের কন্টেন্টের যেটা মেন নিয়েছিল সোর্স অফ ইনকাম, আমরা ভাবছিলাম যে ওটাকে বেস করেই করব, সেটাই বন্ধ হয়ে গেল। তো আমরা ভাবলাম যে কলকাতায় তো আর বাড়ির সবাই চিন্তায় পড়ে গেল, সবাই হলো যে কলকাতায় থেকে কেন আছিস, বা বাড়ি চলে আয়। তো সবাই যে যার নিজের বাড়ি চলে গেল আর কি। তো তারপরে বাঁকুড়ায় গিয়ে মোটামুটি মাসখানেকের মধ্যে আমি ওই ঘোতন এপিসোডে ঘোতনের হয় বানালাম প্রথম এপিসোডটা, যেটা প্রথম এপিসোডটা খুবই ভাইরাল হয়েছিল, ওয়ার্ক ফ্রম হোম এপিসোডটা। তো তারপরে থেকে মোটামুটি চলছে ঠিকঠাক আর কি। প্রথমে তো ফেসবুক পেজ বাঁকুড়া মিমস, তারপর ইউটিউবে শিফট করো। তো এই যে ইউটিউবে শিফট করা তো তুমি যেটা বললে যে একটা সার্টেন কন্টেন্ট লাগবে, তার জন্য রিচ আপ রিচ ডাউন প্রত্যেকে এইটা বিষয়ের সাথে আমরা যুক্ত। তো সেটা নিয়ে প্রথম কি ভাবনা চিন্তা করতে যে কীভাবে কী হবে? একটা তো কনফিডেন্স কোথাও না কোথাও ছিল যে যেহেতু মিম পুরো ব্যাপারটাই তো হচ্ছে অডিয়েন্সের সাথে একটা কানেকশন বিল্ড করা। আমরা যেহেতু মিমটা খুব সাকসেসফুলি করতে পেরেছিলাম, প্রচুর মানুষের সাথে কানেক্ট করতে পেরেছিলাম থ্রু মিমস, আমাদের মনে হয়েছিল যে মিমটা তো ঠিক আছে, বাট মিমটাকে সারা জীবন বানিয়ে এটাকে আমি সারা জীবন মিম বানিয়ে গেলেও চলবে, কিন্তু এটাকে আমি সোর্স অফ ইনকাম করতে পারবো না। যেমন মিম পেজটা এখনও আছে, যেটা আমাদের 3rd ভার্সন বাঁকুড়া মিমসে, সেটা এখনও আছে। কিন্তু আমরা চেষ্টা করছিলাম যে, কারণ আমরা লিখতে ভালোবাসতাম, আমি আর দাদা, আমাদের এই ছোটো ছোটো লাইনগুলো মানুষের ভাল লাগছিলো যেগুলো মিমে আমরা লিখছিলাম। কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যে ওই
আমরা আরেকটু বেশিক্ষণ ধরে আমরা অডিয়েন্সকে কীভাবে এনগেজ করে রাখতে পারি, তো সেটা ভিডিওস। আর তখন অনেক বাংলায় ইউটিউব এই একটা মানে কী বলবো রেভলিউশন যেটা বাংলায় ইউটিউবের, সেটা তো শুরু হয়ে গেছিলো অলরেডি, অনেকগুলো চ্যানেলই শুরু হয়েছিল। তো আমরাও ভেবেছিলাম যে আমরাও পারবো, কারণ আমাদের অলরেডি একটা ফেসবুক পেজের একটা ভালো রিচ আছে। তো রিচটা নিয়ে প্রথম থেকে একটু ইয়ে ছিল না যে না ঠিক আছে মানে কিছু একটা বানাবো যেটাকে ভালো হতে হবে। তো আমাদের প্রথম ভিডিও যেটা ভিউ সব থেকে বেশি হয়েছিল সেটা হচ্ছে মানে মিনিট খানেক সঙ্গে চুমন সিরিজের ক্ষমতা ব্যানার্জি এপিসোডটা আর কি। তো ওটা আমাদের প্রথম ভালো রিচ হয়েছিল। তারপরে আমরাও বিভিন্ন মানে পলিটিক্যাল ভিডিওস বানিয়েছি, বিভিন্ন সিনেমার রিভিউ বানিয়েছি। তো রিচ মানে একটা আপ ডাউন করতো, কিন্তু আমরা সবসময় যেটা জানতাম যে মানে প্রথম কথা হচ্ছে ভিডিওটা আমাদের ভালো লাগতো, মানে আমাদের হাসি পেতে হবে। তো মানে রিচ, হ্যাঁ রিচটা পরের ব্যাপার। আগে মানে আমরা একটা ভিডিও দেখে নিজেরা যদি নিজেদের ভিডিও দেখেই না এন্টারটেনড হই, বা নিজেদের স্ক্রিপ্ট না শুনে যদি এন্টারটেনড হই, তাহলে কি করে হবে? তো সেটা একটা ব্যাপার ছিল আর কি তখন, যে আমরা প্রথমে স্ক্রিপ্টটাতেই আমরা চিরকাল মানে খুব বেশি ভালো করার চেষ্টা করে এসেছি আর কি। রাজবীরের রেডিওর প্রতি দরদ একেবারে উঠেছে বাবা, মরদ কো দরদ নেই হতা। এই দরদটা কি আজকের শুরু হলো? এই যে ডিজিটাল ক্রিয়েটার বা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠবো, ইউটিউবকে কেন্দ্র করে এগোবো বা এরকম নানান কন্টেন্ট তৈরি করবো, এইটা কিভাবে মাথায় আসে? কারণ আমরা সাধারণত যেটা ভাবি যে পড়াশোনা করে চাকরি করব, বা পরিবারও সেটা ভাবে, তো এইটা কিভাবে হয়ে ওঠা? চাকরি আমার মানে খুব একটা করার ইচ্ছে ছিল না নানান রকম কারণে, কারণ আমি অনেকগুলো জায়গাতেই চাকরি করার চেষ্টা করেছি, আমি প্রচুর ইন্টার্নশিপ করেছি। এখন যদি আমি আমার সিভিটা খুলে দেখাই 2019 অবধি, কারণ 2019-এর পরে আমার সিভিতে কিছু আমি অ্যাড করিনি, কিন্তু 2019 অবধি যদি আমি আমার সিভিটা দেখাই তাহলে দেখা যাবে যে প্রচুর ইন্টার্নশিপ রয়েছে। আমি কলেজে পড়ার সময় থেকেই কাজ শুরু করেছি, বাইরে কাজ করা, কারণ আমার একটা ইচ্ছে ছিল মানে মানে ভাবনা চিন্তা ছিল যে আমি মাস কমিউনিকেশন ফিল্ডটা নিয়ে মানে কী বলবো পড়াশুনো করছি যখন, মানে মাস কমিউনিকেশনেই মানে মাস্টার্স করেছি। তো মানে কাজটা করছি যখন, তখন আমাকে মানে ফিল্ডে নামতে হবে, মানে বাইরে কাজ করে শিখতে হবে, কারণ কলেজে যেটা পড়ানো হয় সেটা তো খুব একটা মানে প্র্যাকটিক্যাল কিছু শেখা যায় না। কারণ আমার বরাবরই এই অডিও ভিজুয়াল জিনিসপত্র নিয়ে খুব বেশি ইন্টারেস্ট ছিল। তো আমি বাইরে কাজ করা শুরু করলাম। আমি প্রথমে অ্যাসিস্ট করা শুরু করেছিলাম রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতিকে। তারা আগের বছরই কালকক্ষ ছবিটার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, মানে তখনও তারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েই ছিলেন নন্দন বাগচিকে নিয়ে একটা ডকুমেন্টারি করার জন্য। তো তখন ওনারা ডকুমেন্টারি বানাতেন, তখন ওদের অ্যাসিস্ট করা শুরু করলাম। ওটা আমার প্রথম কাজ 2013 না 14 সালে। কিন্তু ওটা করে আমি দেখছিলাম যে আমি সারভাইভ করতে পারছি না, মানে তখন একটু টাকা পয়সার একটু ক্রাঞ্চ দেখা দিল। তখন আমি ভাবলাম আমি কি করব। আর তখন দেখছিলাম যে একটা ডিএসএলআর থাকলে, তখনকার দিনে যে মানে ইয়েগুলো হতো 550D বা ক্যাননের যে ক্যামেরাগুলো বেরিয়েছিল, এগুলো তখন আমার একটা ক্যামেরা ছিল আর আমার একটা ল্যাপটপ ছিল। তো তখন ভাবলাম যে ওয়েডিং করলে, মানে ওয়েডিং ইন্ডাস্ট্রিতে তখন এই বাচ্চা ছেলেরা অনেকেই কাজ করছিল আর কি। তো ওয়েডিং করলে অনেক কিছু মানে ইনকাম করা যায়, অনেক কিছু শেখাও যায়, ক্যামেরার কাজ শেখা যায়, এডিটিং শেখা যায়। তো ওয়েডিং করা শুরু করলাম, সেটাও আমার বেশি দিন ভাল লাগলো না। এই যে আমার একটা জিনিস বেশি দিন ভাল লাগে না, এই ব্যাপারটার জন্যই আমি কোনোদিনও চাকরি করতে পারিনি। তো তারপরে ওয়েডিং করলাম মোটামুটি 7-8 মাস, বা ওই সিজনটা করলাম 2014 সিজনটা। তো 2015 সালে মনে হলো যে না মানে কি করছি আমি, লোকজন বিয়ে করছে, তাদের বিয়ে হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, আমি গিয়ে ছবি তুলছি তাদের, এটা আমি কি করছি, মানে হয়ে গেছিলো। তারপরে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করা শুরু করলাম 2017 সালে। মাঝখানে আমি মাস্টার্স করেছি, একটা অ্যাড এজেন্সিতে কাজ করেছি অ্যাজ এ কপিরাইটার, একটা কলেজে আমি পড়াতাম অ্যাজ আ প্রফেসর। ঠিক আছে, মানে আমার মাস্টার ডিগ্রিটা ছিল যেহেতু মুম্বাইতে, আমি একটা কাজ পেয়ে গেছিলাম, কারণ মুম্বাইতে কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ সবসময় পাওয়া যায় না, মানে নতুন গেলে আর কি, পরপর কাজ তো পাওয়া যায় না। তো নিজেকে সার্ভাইভ করার জন্য আমি একটা কলেজে অ্যাজ আ মানে ফিল্ম কী বলবো মানে কি যেটাকে কী বলে মানে হ্যাঁ ফিল্ম নিয়ে আমি পড়াতাম আর কি, মেইনলি ফিল্ম স্টাডিজ। তো তারপরে মানে একটা ওই মানে নানান রকম কারণে, পারিবারিক কারণেই আর কি, আমাকে বাঁকুড়া চলে আসতে হয় 2018 শেষে। তো এখানে এসে দেখলাম, এখানে এসে আমি তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ আমি করতে পারবো না, মানে বাংলা ইন্ডাস্ট্রির ব্যাপারে আমি খুব একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের কাজের নিয়ে, এবং মানে শুধু কাজ না, মানে কাজটা করে যে সোর্স অফ ইনকামটা তারা করছেন, বা যারা, আমি কাউকে করছি না, ছোট করছি না, কিন্তু আমার ওই সময় একটা এডি হয়ে যে আমি টাকা পয়সাটা আমি ইনকাম করতে চাইছিলাম, মানে বা বুঝতে পারছিলাম যে আচ্ছা এটা এডিরা পায় একটা কাজ করে। আর আমি আবার আমি মুম্বাইতে এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু আমি কলকাতায়
শুরু করতে গেলে আবার আমাকে নতুন করেই শুরু করতে হতো, তো আমাকে কেউই খুব একটা সিরিয়াসলি নিত না। তো আমি দেখলাম যে আমার যেহেতু লেখায় ইন্টারেস্টটা আছে, আর আমার বরাবরই ডিরেকশনে ইন্টারেস্ট ছিল, ওই জন্য আমি মুম্বাইয়ে গেছিলাম এডির কাজ করতে। তো লেখার ইন্টারেস্টটা যেহেতু ছিল, আমি ভাবলাম যে কেন, মানে আর পেজটাও যেহেতু ছিল, সেটাও একটা সুবিধে হয়েছিল যে পেজটাও আছে, এটাকে আমি ফেসবুক থেকে আমি ইউটিউবে যেতে পারি, দুটোই সোশ্যাল মিডিয়া, কারণ ইউটিউবে অনেকেই করছে, আমি লিখতেও পারি। আর আমার দাদা হচ্ছে আমার সোর্স অফ ইন্সপিরেশন আর কি, মানে আমার দাদা যদি না থাকতো তাহলে ইউটিউব চ্যানেলটা কোনোদিনও হতো না। কারণ আমার দাদা আমায় বলেছিল তুই ইউটিউবটা কর, আমি স্ক্রিপ্ট লিখছি, আমরা একসাথেই লিখি। তো এইভাবেই শুরু আর কি। তো দাদা, কিন্তু দাদা বলেছিল যে কখনো ক্যামেরার সামনে আসবে না, দাদা তোকেই অভিনয়টা করতে হবে। আর আমরা চিরকাল ফেসবুক পেজটা চালাতাম যেহেতু, মানে আমাদের মুখ কেউ চিনতো না, সবাই বাঁকুড়া মিমস নামটা জানতো, সবাই মিমগুলো দেখতো, কিন্তু আমাদের মুখ কেউ চিনতো না। তো একটা হিউজ চান্স ছিল যে আমরা মুখ সামনে এলে সবাই খুব গালিগালাজ করবে, কিন্তু সেটা করেনি, মানে প্রথম তো করেনি। তারপরে দিয়ে নানা রকম কারণে, মানে পেজে আমরা যতটা খেয়েছিলাম, মানে কারণ বাঁকুড়া মিমস খুবই কন্ট্রোভার্সিয়াল ছিল একটা সময়, তো আমরা একটু ভয় ছিলাম যে সামনে এলে লোকজন অ্যাকসেপ্ট করবে কি করবে না, কিন্তু আস্তে আস্তে করেছে আর কি অ্যাকসেপ্ট, তো ভালো ব্যাপার। পরিবার কতটা সমর্থন করেছিল এই বিষয়টা? পরিবার শুরুর দিকটায় যখন আমরা একদম পলিটিক্যাল কন্টেন্ট বানাতাম, যেটার মধ্যে একটু মানে কথার কথা বলতে একটু বিভিন্ন রকমের মানে কমেডি আমরা ট্রাই করেছি, পলিটিক্যাল ছিল তার মধ্যে, হ্যাঁ পলিটিক্যাল ছিল, সেক্স ছিল, মানে সেটার মধ্যে একটা রিলিজিয়ান ছিল। তো এই যে কোনো একটা তুমি মানে কোনো কর্পোরেটের আন্ডারে যখনই তুমি চাকরি করতে যাবে, বা আমি যখনই, তার আগে আমি অফার পেয়েছিলাম অনেকগুলো, যে অ্যাজ আ কমেডি কন্টেন্ট ক্রিয়েটার তুমি আমাদের আন্ডারে চাকরি করো। তো প্রথমেই বলেছিল যে তুমি তিনটে জিনিস নিয়ে যোগ করতে পারবে না, দ্যাট ইজ সেক্স, রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স। আর আমাদের এই প্রত্যেকটা এপিসোডে সেই তিনটেই থাকতো। তো যেই জন্যে বাড়ির সবার একটু সমস্যা হয়েছিল যে 2019-এ যখন শুরু করেছিলাম, যে এইগুলো তোরা কি করছিস, কেন করছিস, তুই এরকম একটা কোনো নেতাকে নিয়ে কথা বলছিস, তো যদি কিছু হয়ে যায় তোর, এরকম আর কি নানান রকম চিন্তা থাকতো। তো যাই হোক, তারপরে আমি একটু পারিবারিক কন্টেন্টে ফিরে গেলাম যখন, তখন তারা একটু মানে কি নিশ্চিন্ত বোধ করলেন আর কি। তুমি যেটা বলছিলে যে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তুমি যে কন্টেন্টগুলো বানাতে, সেই সময় মানে তুমি কি ফিডব্যাক পেতে? খারাপ ফিডব্যাক, ভালো ফিডব্যাক দুটোই হয়, কিন্তু যেহেতু রাজনৈতিক একটা দিক, সেক্ষেত্রে কোনো বাধা এসেছিল? না, বাধা তো এসেইছে। দেখো, বাধা বলতে কমেন্টস বা বিভিন্ন রকম ফেসবুক পেজ যারা পাওয়ারে আছে, মানে কেন্দ্রে বা রাজ্যে, তাদের বিভিন্ন রকম, এখন সবাই ব্যাপারটা জেনে গেছে, সাধারণ অডিয়েন্স, আইটি সেল, তো যারা অ্যাক্টিভ থাকে সারাক্ষণ আর কি। তো আমরা যখনই ফেসবুক খুলি বা খুলি, আমরা বিভিন্ন রকম একটা পলিটিক্যাল পার্টি অন্য একটা পলিটিক্যাল পার্টির এগেনস্টে কোনো একটা কুৎসা ছড়াচ্ছে। এবার যখনই আমরা একটা ভিডিও বানাচ্ছি, কোনো একটা, সাপোজ আমি একটা ভিডিও বানিয়েছি ক্ষমতা ব্যানার্জিকে নিয়ে, তো ক্ষমতা ব্যানার্জির এগেনস্টে যে পার্টিটা আছে, সে আমাদের কন্টেন্টটাকে ইউজ করছে ওই পার্টির এগেনস্টে কুৎসা ছড়ানোর জন্য। তো আমি দেখছিলাম যে আমি তো তাহলে মানে পলিটিক্যাল, তারপরে আমরা যখন মরেন্দ্র নদী বানাচ্ছি, তখন ওই অন্য আরেকটা পার্টি সেটাকে ইউজ করছে অন্য একটা পার্টির বিরুদ্ধে কুৎসা ছড়ানোর জন্য। আর সেটা তখন হচ্ছে 2019 সাল, মানে বুঝতেই পারছো, তখন হচ্ছে তোমার লোকসভা নির্বাচন, তো তারপর 2021 সালেও হয়েছিল আমাদের বিধানসভা নির্বাচন। তো তখন আমাদের এই কন্টেন্টগুলোকে দেখছিলাম যে মানুষজন মানে বিভিন্ন আইটি সেল ইউজ করছে তাদের কন্টেন্ট হিসেবে। তো ওই জন্য আমরা দেখলাম যে আমরা আইটি সেলকে, আর আইটি সেল কারোর পারমিশন, এরা সব কারোর পারমিশনের ধার ধারে না। তারপর আমরা ওদেরকে অনেক সময় কপিরাইট দিয়েছি, তোমরা আমাদের কন্টেন্ট ইউজ করতে এভাবে পারো না, তারপর তারা সরিয়েছে, এরকম অনেকবার হয়েছে। কিন্তু একটা টাইমের পর একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে কিছু করার থাকে না। তো আমি দেখলাম যে আমি পলিটিক্যাল পার্টির জন্য কেন কন্টেন্ট বানাবো, মানে আমি নিজের কন্টেন্টটা, আমি পলিটিক্যাল বক্তব্য রাখবো, বাট সেটা সবার জন্য হবে, মানে সেটা মানে একটা পলিটিক্যাল, হ্যাঁ মানে একটা পলিটিক্যাল পার্টি পার্টিকুলারলি একটা জায়গা তুলে কেটে ওরকমভাবে ইউজ করে দিচ্ছে। তো সেটা তো ঠিক নয়। আমার মনে হয়েছিল যে এগুলোই শিক্ষা আর কি, এগুলো কন্টেন্ট বানাতে এগুলোই মানুষ শেখে। তো এগুলো আমরা বছরের পর বছর রিয়েলাইজ করেছি যে না, আরেকটু সাটেল হতে হবে, মানে হিউমারটাকে আরেকটু মানে একটা কোনো রাংতায় মুড়ে আর কি পরিবেশন করতে হবে, না হলে ব্যাপারটা সাধারণ মানুষ নেবে না, আর পলিটিক্যাল পার্টিরাই বেশি ইউজ করবে।
তো সেটা আস্তে আস্তে ওই জন্য আরেকটু সাটেল হওয়ার চেষ্টা করেছি তারপর থেকে। অভিনয়ের বিষয়টাতে যদি একটু আসি, ঘোতন বা যদুবাবু তুমি যার কথাই বলো, সেটা সবটাই মানে ব্যক্তিগত জীবন থেকে রিয়েলাইজ করা একটা চরিত্র। তো সেটা মানে ব্যক্তিগত পরিসরে রেখে কতটা তুমি অভিনয়টা যেটা করছো সেটা তুলে ধরো এবং সেটা কতটা স্পোর্টিংলি করতে পারো, কোনো অসুবিধা হয় না? না, অসুবিধে হয় না, কারণ আমি এই চরিত্রগুলোকে একদম সামনে থেকে দেখেছি। আমি পুরো মানে একদম লাইফ থেকেই নিই, মানে একদম আমাদের একটা স্যার ছিল যে এরকম মানে পান খেতে ভালোবাসতো, কিন্তু সেটা পড়াতে পড়াতে নয় সেটা তো টিউশন থেকে মানে টিউশন শেষ হওয়ার পরে। কিন্তু যদুবাবুটা ওটা একটা মনে ছিল যে যদুবাবুকে আমি মানে অনেকগুলো স্যারের মধ্যে না আমি দেখেছিলাম যে না আমি এরমভাবে যদি কথা বলি, প্লাস যদুবাবুর যে হাসিটা সেটা আমাদের বাঁকুড়ারই একজন চেনা একজন আমাদের কাকু আছে, সে খুব যখন তার মানে সেই অট্ট হাসি পায় সে এরমভাবে হাসে, তাই বললাম তার হাসিটা আমি এখানে ঢোকাবো। তো বিভিন্ন মানুষের থেকে না আমরা নিয়ে ব্যাপারটাকে এক্সপেরিমেন্ট করি যে না এই চরিত্রটা বিভিন্ন মানুষের থেকে আসবে। তো আমাকে যখন কিছু একটা এনঅ্যাক্ট করতে হয় তখন আমি ওই ওই হ হ হাসিটা মানে ওই কাকুটার মতোই হাসার চেষ্টা করি। তো তখন আমার মানে এক্ষেত্রে আর কোনো অপশন নেই যে আমি ভালো করব না বাজে করব, কনফিডেন্স আসবে আসবে না ওরকম কোনো ব্যাপারই থাকে না, কারণ আমি আরেকটা মানুষকে তখন এনঅ্যাক্ট করছি। তো আর যেহেতু নিজের লেখা বা সেহেতু অতটাও অসুবিধা হয় না আর কি। মানে আস্তে প্রথম দিকে হতো, প্রথম দিকে বন্ধুরা বলতো হচ্ছে না, দাদা বলতো একদম অভিনয় হচ্ছে না, আস্তে 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 ব্যাপারটা মানে হয়ে গেছে, একটা অভ্যেস হয়ে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে আর কি। এই বাড়িটা খুঁজে পেতে অসুবিধা হয় নাই তো? স্যার আপনার জুবান যা কেশরী, দেওয়ালে পানের ছোপ দেখে চিনে ফেলেছি। অভিনয়টা কি বরাবরই মানে ভালোবাসতে করতে, মানে নাকি অভিনয় এই যেটা তুমি বললে যে শুরুর দিকে চেষ্টা করতে, কতটা প্র্যাকটিস করতে হতো কি? না না না, আমি একদমই অভিনয় করতে ভালোবাসতাম না, মানে আমি একদমই ক্যামেরার পেছনের লোক। আমি সেটাই বিশ্বাস করি যে আমি এখনও বেশিরভাগটা ক্যামেরার পেছনেই যদি আমি কাটাতে পারি খুব ভালো হয়। কিন্তু এখন আমার কাজের ক্ষেত্রে যেটা হয়ে গেছে যে আমাকে মানে ক্যামেরার সামনে অনেকটাই কাটাতে হয়। কিন্তু এই যতক্ষণ আমি স্ক্রিপ্ট লিখছি বা যদি কোনো এই যদুবাবু শ্যুট করছি তখন অন্যান্য অভিনেতারা অভিনয় করছে, সেই সময়টা আমি অনেক বেশি এনজয় করি। মানে অন্য কাউকে একটা মানে নিজের লাইন লেখা, অন্য কেউ একটা বলছে, সে তার নিজের অভিনয়ের মাধ্যমে সেই চরিত্রটা ফুটিয়ে তুলছে, সেটা আমি অনেক বেশি, আর সেটা আমি চোখের সামনে চাক্ষুষ দেখছি, মানে আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো সেটা আমাকে অনেক বেশি মানে আনন্দ দেয় আর কি। তো অভিনয়টা আমার একদমই প্রথম থেকে ইচ্ছে ছিল না। আমি থিয়েটার জয়েন করেছিলাম, পুরোটাই হচ্ছে অভিনয় কীরম হয়, মানে বিভিন্ন অভিনেতাদের তো দেখেও অনেক কিছু শেখা যায়। থিয়েটার জয়েন করেছিলাম অনেক আগে, সেটা হচ্ছে একটাই কারণে যে আমি অভিনয় ব্যাপারটা কি শিখবো, মানে আমি নিজে শিখবো না, অভিনয়টা কত রকমের হয় সেটা দেখবো। হ্যাঁ, কত রকমের হয়, কি হয়, আরও কী ধরনের চরিত্র হয়। থিয়েটার থেকেও আমাকে মোটামুটি 3-4 মাসের মধ্যে বার করে দিয়েছিল, কারণ আমি খুবই রেগুলার ছিলাম, আমি মানে মাসে 10 একবার যেতাম। তো থিয়েটার আমার দ্বারা হয়নি। তারপরে অ্যাক্টিংয়ের দিকে আমি খুব একটা মানে ঝুঁকিও নি। শর্ট ফিল্ম বানাতাম যখন, তখনও বিভিন্ন বন্ধুবান্ধবদের দিয়ে এই করে দে, বা কোনো মানে বান্ধবীকে বলতাম এই প্লিজ করে দিবি, এই জায়গায় এই রোলটা একটু করে দিবি, যখন শর্ট ফিল্ম বানাতাম ছোটোবেলায়। তো বা বন্ধুরা মিলে ক্যামেরা করতাম আর কি, এই লাইটটা লাগাতাম ওই লাইটটা লাগাতাম, মানে এক্সপেরিমেন্ট করতাম, এডিটিংয়ের সময় এক্সপেরিমেন্ট করতাম। তবে একটা জিনিস ঠিকই যে অভিনয়টা ছাড়া আমি সব কিছুই শিখেছিলাম, মানে স্ক্রিপ্ট লেখা, মানে ক্যামেরাও একটু আধটু শিখেছিলাম, মানে ওয়েডিং করতে গিয়ে আর কি। তারপরে এডিটিং শিখেছিলাম, ভিডিও এডিটিং, মোটামুটি একটা হালকা কালার কারেকশান আমি করতে পারবো, ঠিক আছে। মোটামুটি আমি সব কিছুই সব প্রসেসগুলোর মধ্যে দিয়ে আমি গেছি আর কি। তারপরে শেষমেশ যখন দেখছি যে ইউটিউব করতে হবে, তখন দেখছি না ঠিক আছে তাহলে অভিনয়টাও এখানে করতে হবে বাবা, মানে কিছুই বাদ গেল না আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো অভিনয়টা আর কি মানে সেই পেটের দায়ে করা আর কি, তাই এরকমভাবে বলতে গেলে। তো একসাথে অনেকগুলো ক্যারেক্টার তোমাকে আমরা দেখেছি সেরকম, সেটা লুক চেঞ্জ করে। তো যখন একসাথে অনেকগুলো ক্যারেক্টার করতে হয় তখন কিভাবে শ্যুট করো, মানে পরপর কি প্যারালালি ভাবে শ্যুটটা হচ্ছে? না না না, আমরা এক একটা ক্যারেক্টার এক একবারে শ্যুট করি। মানে ধরো মা করছি, তখন মায়ের একটা সেট আপে লাইটিংটা হলো, তো পুরোটাই আমাদের স্ক্রিপ্টটাই হচ্ছে এডিটটা আর কি। মানে আমরা এডিটটা মাথায় রেখেই শ্যুটটা করি। এবার মানে যেমন সবাই মানে যে কোনো শ্যুটই ওরমভাবেই হয়, কিন্তু আমাদের ওই পরপর এডিটটা আমরা এটার পরে এটা বলবে, এটার পরে ওটাই এটা বলবে, ওইটা আমাদের মাথায় থাকে। যেই জন্য আমাদের একটা ডায়লগ কন্টিনিউয়েশন যদি হয় বা কেউ একটা ডায়লগ কথার মাঝে কথা বলে দিচ্ছে, তো ওটা আমাদের অলরেডি মাথায় আছে যে আমরা এখানে কাটটা করবো। ওই জন্য একটা যখন ক্যারেক্টার শ্যুট করছি একটা ক্যারেক্টারই শ্যুট করি। মানে প্রথমে মা শ্যুট করে নিলাম। আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে যেহেতু টুকাইয়ের কোনো মেকআপ লাগে না, প্রথমে টুকাই শ্যুট হয়, তারপরে ঘোতন শ্যুট হয়, একটু ঘোতনের চুলটা আঁচড়ানো থাকে, তারপরে মা শ্যুট হয়, যেহেতু মায়ের জাস্ট একটা শাল নিয়ে নিলেই হবে, একটা চুড়ি আর একটা টিপ পরে নিলেই হবে,
তারপরে বাবা শ্যুট হয় লাস্টে, কারণ বাবার একটা মেকআপ লাগবে আর কি, হেয়ার মেকআপ লাগবে, এইসব লাগবে, এরমভাবে শ্যুটটা হয়। আচ্ছা, যখন নিজেই মা আর নিজেই বাবা সাজছো তখন বাড়ির মা বাবা কি বলছে? বাড়ির মা বাবা তো অনেক সময় মানে, কারণ বাড়ির থেকেই নেওয়া, তো তারা মানে হাসে, তারা দেখে যে আমাদের কথাগুলোকে কিভাবে নিয়েছে এখান থেকে, আমাদের মানে বাড়িতে যে ধরনের কথাগুলো হয় খেতে বসে, বা বাড়িতে সকালবেলা উঠে যখন সবাই একসাথে বসে আছে ব্রেকফাস্ট করছে, তখন যে আলোচনাগুলো হচ্ছে সকাল থেকে, সে বাজার করা নিয়ে হোক, সে মানে আমাদের ভবিষ্যৎ নিয়ে হোক। আমাদের যেমন এই বাবা খুব একটা কথা বলতো যে সারাদিন এই সরীসৃপের মতো শুয়ে বসে থাকিস না, ঠিক আছে, এই যে কথাটা সরীসৃপের মতো শুয়ে বসে থাকিস না, এটা আমার আর দাদাকে, আমি আর দাদা এত শুনেছি যে আমরা এটা স্ক্রিপ্টে লিখেই দিয়েছি আর কি। তো এইসব ডায়লগ, তাদের কথাগুলো যখন তারা আবার শোনে, তো তখন তাদের একটা মজা লাগে আর কি। প্রথম প্রথম যখন শুরু করেছিলে মানে ইউটিউব আর ফেসবুক থেকে ইনকাম করাটা যতটা সহজ মনে হয় সেটা তো নয়, অনেকটা দিন যায় তারপর ইনকাম প্রসেসটা আসে। তো প্রথম প্রথম যদি আমি বলি যে ইনকামের ওয়েটা তো অনেকটা বন্ধ ছিল, যে নিজেকেই তো কিছুটা খরচ করতে হয়েছিল। হ্যাঁ, মানে সেটা সেক্ষেত্রে আমি বলবো, যেহেতু আমি একটা চাকরি আগে করতাম, আমার একটা সেভিংস ছিল মোটামুটি, যে আমি 1 বছর মতো কোনো মতে চালিয়ে নিতে পেরেছিলাম। তারপরে সত্যি একটু না, সিরিয়াসলি বলছি, কারণ তখন আমাকে শুধু ইউটিউবের উপরে আমি ডিপেন্ডেন্ট ছিলাম না। আমি 2000 মানে প্রথম আমরা চুমন করেছি, সিনেমাংশের ঝোলে একটা ক্যারেক্টার করতাম, সিনেমা রিভিউ করতাম, ওগুলো ধরো মোটামুটি ওই 20-30 হাজার ভিউ হতে, এবার ওই রকম ভিউতে খুব একটা টাকা আসে না, আর আমরা মাসে ধরো 1টা কি 2টো ভিডিও দিতাম ওরমভাবে দেখতে গেলে। তো তখন আমি সেই বছর আমি ওয়েডিংও করেছি আর কি, মানে আমার এই বন্ধু যে সাহেব আছে তার একটা ক্যামেরা ছিল 5D, আমি জানতাম যে ক্যামেরাটা আছে যখন, ঠিক আছে তাহলে আমি ওয়েডিং করতে পারি। তো ওয়েডিং করতে গিয়ে আমি রিয়েলাইজ করেছিলাম কিছু অডিয়েন্স সেখান থেকে, ওয়েডিং একটা বিয়ে বাড়িতে গেছি, সে বলছে আরে চুমন, বা আরে এই তো তোমার সিনেমাংশের ঝোল খুব ভালো লাগে, তখন খুব একটা বেশি অডিয়েন্স চিনতো না। কিন্তু তখন আমাকে ওয়েডিং মানে শ্যুট করতে হয়েছিল, আবার 2020 সালেও আবার আমি কিছু ওয়েডিং শ্যুট করেছিলাম, মানে 2019-এর শেষের দিকটা আর 20 শুরুর দিকটা আর কি, কারণ তখন ছিল না মানে টাকা পয়সা সেরকমভাবে যে আমি মানে ইউটিউব থেকে পাচ্ছি বা ফেসবুক থেকে পাচ্ছি, সেটা হয়নি। কিন্তু ওই আর কি মানে ইচ্ছেটা ছিল যে কন্টেন্টই করতে হবে আর কি, তো এটাই একটা ব্যাপার। অডিয়েন্সকে হাসির রসদ জোগানো বা তাদেরকে এন্টারটেন করার জন্য নিজেকেও কিছুটা এন্টারটেন হয়ে থাকতে হয় সবসময়, মানে মানসিকভাবে একটা প্রস্তুতি দরকার হয় সবসময়। সেক্ষেত্রে কি সেটা হয়? না, সবসময় সেক্ষেত্রে সেটা হয় না, একদমই হয় না। কিন্তু কি বলতো, ব্যাপারটা হচ্ছে খুঁজে নিতে হবে, মানে জীবনটাকে অত বেশি নিজেকে বেশি সিরিয়াসলি আমি একদমই নিই না যে আমি বিশাল কিছু করছি, আমি মানে বেশি মানে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা আছে যে না, ভালো নিজেকে ভালো রাখতে হবে, কারণ নিজে যদি আমি হ্যাপি না থাকি, আমি ভালো স্ক্রিপ্ট মানে কমেডি কী করে লিখবো। এবার বন্ধু বান্ধবরা আছে, বাড়ির সবাই আছে, মানে সবাই খুব ভালোবাসে, সবাই খুব মানে আনন্দে থাকতে ভালোবাসে, তো ওই রকম একটা কেটে যায়। মানে আমাদের মানে আমি তো মানে বেশিরভাগ সময়টা খুশি থাকার চেষ্টা করি, নানান রকম জিনিসপত্র করি, আড্ডা মারি, সিনেমা দেখি বা গান শুনি, সিনেমা দেখতে চলে যাই। এখন তো কলকাতা আসার পর এটাও হয়েছে যে সিনেমা দেখতে যাওয়া, কারণ বাঁকুড়ায় ওইদিকে তো সিনেমা খুব একটা নেই, তারপর গান শুনতে যাওয়া এইসব হয়েছে, যদিও এখনও খুব একটা কনসার্ট যায়নি। তো এটা মানে কলকাতাটা খুব এনগেজিং, অনেক কিছু করার আছে, তো মানে সেরকমই। আর আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখছিলাম যে এই অম্বরীশ ভট্টাচার্যের, মানে আমি ওনাকে কোট করেই বলছি যে উনি একটা কথাই বলেছেন যে ডিপ্রেশনের জায়গা কেন থাকবে যদি তুমি সকালবেলা উঠে দেখো তোমার 2টো হাত আছে, তোমার 2টো পা আছে, তোমার চোখ কাজ করছে, তোমার কান কাজ, তোমার সব কিছু, সব ইন্দ্রিয় কাজ করছে, তাহলে তোমার ডিপ্রেস হওয়ার কোনো কারণ নেই। কারণ এরকম অনেক মানুষ আছে যারা আরও তোমার থেকে অনেক বেশি স্ট্রাগল করছে। তো তোমার কাছে এত কিছু আছে যখন, তোমার মন খারাপ করার জায়গাই নেই আর কি। এই যে কিছুদিন আগেও আমরা একটা সিরিজ দেখছিলাম যেটা বেশ এখন জনপ্রিয় হয়ে উঠেছে, সেটা হচ্ছে বাকরি গার্লফ্রেন্ড। যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। তো অনেকেই জিজ্ঞেস করে সেটা কি উন্মেষ গাঙ্গুলির নিজের গার্লফ্রেন্ড? না 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 না, বাকরি গার্লফ্রেন্ড আবার নিজের গার্লফ্রেন্ড নয়। আবার এই ব্যাপারটা হচ্ছে মানে বলে দেওয়াটাও যে বাকরি গার্লফ্রেন্ড আমার নিজের গার্লফ্রেন্ড নয়, ঠিক আছে কীরকম। এবার বাকরি গার্লফ্রেন্ড হচ্ছে আমার মানে বাকরি গার্লফ্রেন্ডই আর কি, ওরকমভাবে বলতে গেলে আর কি, ঠিক আছে। কারণ মানে বিভিন্নভাবে ধরো আমি যে মানে সম্পর্কগুলো হয়তো ছিলাম, বা যেখান থেকে হয়তো আগে আমার যে সম্পর্কগুলো ছিল আর কি, সেখান মানে বিভিন্ন জায়গা থেকে না ব্যাপারটা এসছে, ঠিক আছে। এবার আমার ওই বাকরি গার্লফ্রেন্ড মানে অনুষ্কা দে যে অভিনয় করে বাকরি গার্লফ্রেন্ডের চরিত্রে, তার সাথে আমার আগের বছরই আলাপ হয়েছে। সেও বাঁকুড়ারই মেয়ে, বেশ মজার মেয়ে, ও মডেলিং করতো, এখনও করে।
বিভিন্ন রকম কাজ করছে। তো ওকে আমি বলেছিলাম যে তুই এরমভাবে একটা ভিডিও করি আমরা একসাথে। তো সেইটা খুব প্রথম ভিডিওটা এত জনপ্রিয় হয়ে যায় যে মানে প্রথম ভিডিওটাই প্রায় ইনস্টাগ্রামে 5 মিলিয়ন ভিউ হয়। তো আমরা বললাম যে ঠিক আছে, তারপর দেখেছি টোটাল 3টে বোধহয় ভিডিও হয়েছে যেটা 5 মিলিয়নের উপর ভিউ হয়েছে, তারপরে এগুলো মোটামুটি হয়েছে। তো হ্যাঁ, কথাটা হচ্ছে আসল গার্লফ্রেন্ড কিনা ওটা বলাটা একটু কি বলবো, মানে ওটা কিছু বলার নেই। এরকম বলে দিলে আবার অডিয়েন্স হবে না, কারণ বেশিরভাগ অডিয়েন্স বলছে না তোমাকে এর সাথে খুব মানায়, ঠিক আছে, এরকম লিখছে লোকজন। তা আমি কি আর বলবো, তো ঠিক আছে মানাচ্ছে ওদিন, মানে সবার ভালো লাগছে, ভালো লাগলে তো ভালোই। ট্রেন্ডিং মালতী মাসি এখন, ঠিক আছে, এই যে গান, অভিনয় এবং তার সাথে সাথে নাচটাও। মালতী মাসি গো পাচ্ছে বড় হাসি গো, এমন মাসি আমি চাই নে। তো এই মালতী মাসিটা তৈরি হলো কিভাবে? এটার মানে সঠিক উত্তর দিতে পারবে হচ্ছে আরবদা, হ্যাঁ, কনফিউজ পিকচার, আরবদা আর অরিজিৎ দা। তবে আমি যতটা ওদের মুখে শুনেছি যে মালতী মাসি ওদের বাড়িতে যারা যে কাজ করতে আসতেন আর কি, মানে এখনো বোধহয় আসেন, তো মানে সেই তাদের এই গানটার ইন্সপিরেশন আর কি। মানে পুরো ব্যাপারটাই ওই যে সখী সাজো বাসন মাজো মশলা লেগে থাকে, হয়তো কোনো বাসনে মশলা লেগে থাকতো, ঠিক আছে, তারপরে হয়তো কাজে আসতো না, হ্যাঁ, হয়তো 14 দিন ছুটি চাইতো বা 2 সপ্তাহ বেশি ছুটি চাইনি, হয়তো ছুটি চেয়েছে। তো এইরকম বিভিন্নভাবে মালতী মাসি তাদের জীবনটাকে ইম্প্যাক্ট করেছে, যে মানে লিরিসিস্ট আর কি, বা যারা যে বানিয়েছে, অরিজিৎ দা ভিডিওটা ডিরেক্ট করেছে, ওদের দুজনকে খুব এফেক্ট করেছে। ওই জন্য ওরা গানটা তাদের ভেতর থেকেই বেরিয়েছে, লাইনগুলো খুব ভেতর থেকে বেরোনো আর কি মালতী মাসি। তোমার কাছে যখন অফারটা আসে, তুমি যেটা বলছিলে তুমি বরাবরই ক্যামেরার পিছনে থাকতে ভালোবাসো, তো সেক্ষেত্রে এখন কাজের জন্য অভিনয়টা করতে হচ্ছে, প্লাস মালতী মাসিতে তোমাকে নাচতেও হয়েছে, তো সেটাতে কতটা কমফোর্ট ছিল? না, এটা অ্যাকচুয়ালি উল্টো হয়েছে। এটা আমি কনফিউজ পিকচারকে বরাবরই আমি মানে ওরা আমার একদম মানে খুব মানে ক্লোজ দাদার মতোই, তো আমি ওদেরকে বলতাম যে আমাকে নাও না, আমাকে একটা ভিডিওতে নাও না। তো আমি ভেবেছিলাম যে ওদের সাথে ওরা আমায় অভিনয়ের কাজ দেবে, কোনো সিরিজে কোনো চরিত্র। আমি বলেছিলাম তোমরা এত ভালো সিরিজ বানাও, যদি আমাকে একটা কোনো পার্শ্ব চরিত্রও দাও, একটা ছোটো চরিত্রও দাও, আমি খুব খুশি হয়ে মানে আমি খুব মানে এন্থু নিয়ে করবো আর কি। অনেক দিন ধরে বলছিলাম, তো ওরা তো অনেক রকম সিরিজ করেছে, ওগুলো তো সেরকমভাবে ডাক পাইনি আর কি। তো তারপরে আমাকে বললো যে মালতী মাসি বলে না গান আছে করি। তো গানটা যখন শুনলাম তখন আমি নিজের মনেই নাচতে শুরু করে দিয়েছিলাম গানটা শুনে আর কি। গানটা এত ভালো লেগেছিলো প্রথমে। তা আমি বললাম যে এটাই যদি আমি এই সুযোগটা যে পাচ্ছি, আমি যদি ভালো করতে পারি, তাহলে এই গানটা খুব মানে গানটার মধ্যেই পোটেনশিয়ালটা আছে, মানে যেটা আমি শুনেই বুঝতে পেরেছিলাম। তারপরে তো করতে হলো আর কি। আমি বললাম যে ঠিক আছে নাচবো, মানে কেন বলছে, আমাকে প্রথমে ওরা সংশয় ছিল, এই তুই নাচবি, নাচতে পারবি তো? বললাম যে আমি নেচে দেবো, তুমি চিন্তা করো না, আমি যা করে হোক নেচে। আমি প্রচণ্ড প্র্যাকটিস করেছিলাম, কিন্তু আমি এক্সাইটেড ছিলাম ওদের সাথে কাজ করার জন্য। সেটা আমি ওদেরকে বিভিন্নভাবে বলেও ছিলাম, কিন্তু যখন সুযোগটা পেলাম যে কনফিউজ পিকচারের সাথে একটা কাজ একসাথে আমরা করতে পারবো, তো সেটা আমি হাতছাড়া করতে চাইনি আর কি। সোশ্যাল মিডিয়া বা ইউটিউবারের বাইরে আমি যদি ব্যক্তিগতভাবে উন্মেষ গাঙ্গুলিকে জিজ্ঞেস করি, সেই মানুষটা কেমন? আমি এই যেরকম দেখছো, মানে আমি খুবই কি বলবো, মানে আমি একটু খুব কম একটা, সবারই যেমন একটা সার্কেল থাকে, ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ, ওই ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি একদম ফুল এনার্জেটিক থাকি, খুবই মানে কি বলবো, মানে হাসি ঠাট্টা লেগেই থাকে, সব কিছু সারাক্ষণ জোরে জোরে কথা বলছি। কিন্তু একটা মানে অচেনা মানুষের সাথে হয়তো আমি অত মানে খুব কমফোর্টেবলি কথা বলবো, যদিও আজকে আমরা অনেক কমফোর্টেবলি কথা বললাম, তোমার সাথে প্রথমবার দেখা হয়েছে, কিন্তু আমি খুব একটা কমফোর্টেবল মানে হই না আর কি। মানে একটা অচেনা জায়গায় গেলে বা নতুন মানুষের ভিড়ে গেলে আমি খুব একটা কমফোর্টেবল হই না, আমি একটু মানে কুঁকড়েই থাকি আর কি। তো এরকম একটা ইন্ট্রোভার্ট বলা যেতে পারে, খানিকটা ইন্ট্রোভার্ট। যা ভিডিও দেখে একেবারেই বোঝা যায় না। না, ভিডিও দেখে একবারেই বোঝা যায় না, কারণ ভিডিওটা তো আমি মনে হয় যে সেই যখন করছি ভিডিওটা তখন মনে হয় যে না এই তো বেরোতেই হবে এখান থেকে আর কি। মানে না হলে তো অডিয়েন্স বলে এ কি, মানে ওটাই হয় যে আমাকে মানুষ মানে মানে যতটা না উন্মেষ গাঙ্গুলিকে ভালোবাসে, তত থেকে বেশি ঘোতন বা যদুবাবুকে ওই জন্যই বেশি মানুষ আরও ভালোবাসে। কিন্তু কারণ সে অনেকটা ঘোতন বা যদুবাবু অনেকটা মানে কি বলবো স্বতঃস্ফূর্ত বা অনেকটা এনার্জেটিক, কিন্তু উন্মেষ গাঙ্গুলি একদমই আর কি একটা চুপচাপ একটা ছেলে আর কি, ল্যাদ খেতে ভালোবাসে, একটা কোণে পড়ে থাকে, এইরকম আর কি একটা ছেলে আর কি। যখন প্রথম এগুলো চরিত্রগুলো হয়ে উঠছো, এই যে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছ, নিজের মধ্যে কোনো একটা আড়ষ্ট ভাব কি ছিল? যে যেহেতু তুমি বললে যে তুমি ভীষণ ইন্ট্রোভার্ট বা নিজের মতো করে থাকতে পারো।
হ্যাঁ, আড়ষ্ট ভাব তো ছিল। এটা আমার মানে বাবা বা আমার বাড়ির লোকজন আমাকে মানে পরে বলেছে যে তারাও অবাক হয়ে গেছিলো যে আমি মানে এইসব করছি আর কি। কারণ আমার যারা ক্লোজ ফ্রেন্ড তারাও দেখে অবাক হয়েছিল। বেশিরভাগ মানুষ তো আমাকে চিনতো না, কিন্তু যারা আমার একদম কাছের তারাও দেখে অবাক হয়েছিল যে এই তুই এটা করছিস, বা তুই এটা প্রথমে হচ্ছে তুই এটা কেন করছিস, তোর তো অন্য স্ট্রেংথ, মানে তোর তো ডিরেকশনটাই মেনলি যাওয়ার ইচ্ছে, তুই তাহলে এটা কেন করছিস, সেটাও অনেকবার এসছে। কিন্তু অভিনয়টা সত্যি মানে মানে প্রথম একটা ইয়ে ছিল, জড়তা তো একদমই ছিল, পারতাম না। ডায়ালগ ডেলিভারি ব্যাপার, মানে একটা পাঞ্চ লাইন কীভাবে বলতে হয় সেটার মানে কী বল মডিউলেশন বা মানে টোনালিটি এক একটা চরিত্রের, এগুলো মানে বুঝতে সময় লেগেছে আর কি। মানে আমি বলবো যে তারপরে যখন বুঝতে পেরেছিলাম তখন ভেবেছিলাম যে না, এগুলো আমি নিজের মতো করে লিখতেও পারবো একটা। কারণ ঘটনার যদিও ওটা খুব লাউড, মানে একদমই ন্যাচারাল যেটাকে অভিনয় বলে সিনেমায় যেটা আমরা দেখি সেটা তো নয়। তো ওই লাউড ব্যাপারটা করতে গেলে আর কি মানে অনেকটাই ইয়ে এনার্জি বা ইয়ে থাকতে হয়, সেটা আমার প্রথমে একদমই ছিল না, তারপর আস্তে 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 এসছে আর কি। ইন্ডাস্ট্রিতে আসার ইচ্ছা আছে, অভিনয় করা বা ক্যামেরার পিছনে ডিরেকশন দেওয়া? আমার ডেফিনেটলি ইচ্ছে আছে ইন্ডাস্ট্রিতে কাজ করার, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি খুব স্বাধীনভাবে, যেহেতু আমি খুবই স্বাধীন চেতা একটা মানুষ, কারণ আমার মানে যেহেতু আমি কোথাও চাকরি করতে পারিনি, কারণ চাকরি করতে পারিনি কেন, কারণ আমি বিভিন্ন মানুষের কোনো ইন্টারনাল যে পলিটিক্স কোনো একটা অফিসে যেটা চলে সেটা আমার একদমই ভালো লাগে না। কারণ আমার মনে হয় সেটা উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় আর কি। মানে আমি আজকে যখন কপিরাইটার হিসেবে কাজ করতাম, একটুও বাড়িয়ে বলছিলাম, আমি প্রথম মাসে 4টে রেডিও অ্যাড লিখেছিলাম যেটা সিলেক্ট হয়েছিল, রেডিওতে চলেছিল। একটা প্রিন্ট অ্যাড লিখেছিলাম, একটা মানে কি নামি বিস্কুটের কোম্পানির যেটা সেখানে তাদের জন্য আমি অ্যাড লিখছিলাম আমার প্রথম 1-1.5 মাসে। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের কথা বলছি। তো আমি বুঝতে পেরেছিলাম, আর আমি ছিলাম ইন্টার্ন, তা আমি বুঝতে পেরেছিলাম যে আমি যে মানে স্পিডে কাজ করছি, বা আমি যে মানে এই সময়টা নিয়ে আমি বা এইটুকু সময়ের মধ্যে যে এতটা অনেকগুলো ক্রিয়েটিভ জিনিস ওদেরকে দিতে পেরেছিলাম, অনেকে খুশি হয়েছিলেন, অনেকে কিন্তু খুশি হননি। তো আমার এই ব্যাপারটা অতটা ভাল লাগে না। যদি আমি একটা ভালো কাজ করলাম, সবাই যেখানে খুশি থাকবে, মানে আমার এই ব্যাপারটাই ভাল লাগে। মানে আমার কাজটা আমাকে নিয়ে যাতে সবাই খুশি থাকে। মানে আমি একটা এমন জায়গায় কাজ করছি যেখানে আমাকে নিয়ে একজনের মানে কোনো সিনিয়র লেভেলে তার একটা বিরক্তি ভাব আছে, মানে তাকে আমি কাজ দিয়ে আমার উন্নতি করতে আমি চাই। মানে সে আমার কাজ দেখে আমায় ভালো বলুক, সে আমার কাজের জন্য আমাকে আমার কাজে ডাকুক বা অন্য একটা কাজ দিক, সেটা আমার ভালো লাগবে। কিন্তু তাকে যদি আমাকে অন্যরকমভাবে মানে ইমপ্রেস করতে হয়, সেটার আমি একদমই এগেনস্টে আর কি। মানে যেটাকে বাংলা ভাষায় বলতে গেলে তৈলমর্দন করতে হয়, তো সেটার আমি একদমই এগেনস্টে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, কিন্তু কাউকে মানে তৈলমর্দন না করে আর কি। এখন তো অনেক ডিজিটাল ক্রিয়েটার আছে, বহু পেজ হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে, তো সেক্ষেত্রে কন্টেন্টের ওপর কতটা জোর দিতে হয় এবং দর্শক কি কন্টেন্ট নেবে সেটাও তো ভাবতে হয়। একদমই, মানে একটা তো থাকে যে আমরা কি বলতে চাই সেটাও একটা ব্যাপার। মানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে জিনিসপত্রগুলো ঘটছে আমাদের চারিপাশে, সেটার মানে পরিপ্রেক্ষিতে আমরা কি বলতে চাইছি সেটাও একটা ব্যাপার। মানে আমরা আজকে কন্টেন্ট বানালাম জাস্ট মানে একটা ভিউ হবে হবে, সেটা তো আলটিমেটলি না, আমরা কি বললাম সেটা আগে ম্যাটার করছে আর কি। মানে কারণ দেখবে একটা ট্রেন্ডিং জিনিস বা একটা ধরো আলোচনা যখন হচ্ছে, ফর এক্সাম্পল আজকে ওই অ্যানিমাল নিয়ে অনেক আলোচনা হয়েছে, অ্যানিমাল সিনেমাটা রিলিজের সময়, তখন আমরা একটা নিজেদের মতো একটা মজার একটা ছোট্ট একটা কন্টেন্ট বানিয়েছি। কিন্তু আমরা আমাদের মতো করে অ্যানিমেল নিয়ে কথা হচ্ছে, সবাই অ্যানিমেল নিয়ে বিভিন্ন রকমের আলোচনা করছে যে এই টক্সিক, এটা নয়, মানে মহিলাদের ভাল লাগছে না, কারোর ভাল লাগছে, দুটো দল ভাগ হয়ে গেছিলো। কিন্তু আমরা ওটার মধ্যে কি করেছিলাম যে অ্যানিমেলের শুরুর যে পাপা আর বেটার ডিসকাশনটা, ওটা আমরা ঘতনের বাবার আর টুকাই কিভাবে কথা বলছে সেভাবে আমরা করেছিলাম। তো আমরা একটা ট্রেন্ডিং জিনিস করলেও সেটাকে আমরা নিজেদের মধ্যে কিভাবে ব্লেন্ড করতে পারছি, কতটাভাবে করতে পারছি, আর আমরা কি বলতে চাইছি সেটা বেশি ম্যাটার করছে কন্টেন্টের ক্ষেত্রে আর কি। যেহেতু প্রচুর ডিজিটাল পেজ হয়ে গেছে, সেহেতু আমি যদি বলি যে ফেসবুকের কন্টেন্টের ওপর কতটা ভিউজ হবে, কি হবে, তার ওপর তো কিছুটা আর্থিক দিকটাও নির্ভর করে। তো সেক্ষেত্রে ফল ডাউন হলে কীভাবে ম্যানেজ করো? দেখো, ম্যানেজ করা বলতে নিজেকে একটা ডিসিপ্লিনে রাখা, মানে যে আমি রোজ লিখবো, মানে আমার ভিউ হোক না হোক আমি লিখবো। আমি মানে একটা ভিডিও যেমন আমাদের আগের ভিডিওটাতেই তার আগের ভিডিওটার থেকে বেশি মানে একটু কম ভিউ হয়েছে, মানে আমাদের আগের ভিডিওটা বেশি ভিউ হয়েছিল। তারপরে যেটা লাস্ট যেটা বেরিয়েছে ইউটিউবে, মানে 2023-এর যেটা আমাদের শেষ ভিডিও ছিল,
সেটা আমাদের ইউটিউবে অতটাও ভালো পারফর্ম করেনি। কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে কেন হয়নি, মানে আমরা নিজেরা তো ব্যাপারটা জানি, মানে যে আচ্ছা এই এই জায়গাগুলোয় কাজ করতে হবে, তো প্রতি মুহূর্তে শিখতে হচ্ছে, প্রতি মুহূর্তে জানতে হচ্ছে। শেখাটা যখন থেমে যাবে না তখনই আর মানে কাজে ইন্টারেস্ট মানে থাকবে না। তো আমার মনে হয় আমরা কিছু না কিছু সারাক্ষণ শিখছি, ওই জন্য আমাদের একটা পরবর্তী কাজটার জন্য আমাদের একটা ইন্টারেস্ট আমাদের সবসময় থাকে আর কি। বিএমএস এর দর্শকরা আর কি পেতে চলেছে নতুন? বিএমএস এর দর্শকদের জন্য আমরা অনেক রকমই ভাবনা চিন্তা করার চেষ্টা করছি কিভাবে নতুন কিছু দেওয়া যায়। আমাদের খুব ইচ্ছে আছে ঘোতনকে বাইরে নিয়ে যাওয়ার, মানে ঘোতনের পরিবারকে কোথাও একটা ঘুরতে নিয়ে যাওয়ার। তো সেটা কোথায় ঘুরতে যায় ঘোতনের পরিবার সেটা দেখার আমাদের ইচ্ছে আছে। একটু ছোট মানে শর্ট ফিল্ম, ছোট গল্পে কাজ করার, যেটাতে মানে ট্রিটমেন্টটা এরকম ফাস্ট যেরকম ঘোতনের বা যদিও ট্রিটমেন্ট হয় ফাস্ট এডিটে সেটা থাকবে না, একটা সম্পূর্ণ একটা মানে একটা চলচ্চিত্র যেভাবে হয় কিন্তু একটা ছোটো ইচ্ছে আছে সেগুলো করার আর কি। তো দেখা যাক কতটা কি করতে পারি। এবং শেষ করব, আগামী দিনের পরিকল্পনা যদি একটু বলো, এবং বা একটা ওয়েবের তোমার কাজ শেষ হয়েছে তুমি বলছিলে। হ্যাঁ, আমি একটা ওয়েব সিরিজে কাজ করলাম যেটা ডেজিনিয়াক স্টুডিওজ, গ্রে ম্যাটার ফিল্মস এরা প্রডিউস করেছে, পরিচালনা করেছে শুভম দত্ত। এই মানে ভাগ্যলক্ষ্মী বাম্পার সিরিজটা আর কি লিখেছে হচ্ছে স্বরলিপি ঘোষ, আমি অভিনয় করেছি, স্বরলিপি অভিনয় করেছে। সেই ওয়েব সিরিজটা খুব শিগগিরই আসবে কোনো একটা ডিজিটাল প্ল্যাটফর্মে, ইউটিউবেও আসতে পারে, অন্য কোথাও আসতে পারে, আপাতত ইউটিউবেই ধরে তোমরা রাখো। ওটা একটা আসছে। এছাড়া আমি বিভিন্ন রকমের কাজ করছি আর কি। মানে আমার ইচ্ছে আছে মেনলি বিএমএসটাকেই বড় করার। টুকটাক একটা ফিচার ফিল্মে কাজ করলাম, যাদের সাথে আমি নাগরিক করেছি তাদের সাথে একটা কাজ করলাম, আরও বেশ কয়েকটা কাজ করেছি যেগুলো এখনই হয়তো বলতে পারবো না, কিন্তু মানে এমনি অভিনয়ের কাজ আমার টুকটাক এমনি আসবে। আর এছাড়া কিন্তু মেনলি আমি এটাই বলবো যে আমি বিএমএসটাকেই, ইউটিউব চ্যানেলটাকেই বা ইনস্টাগ্রাম পেজটাকেই আরও বড় করতে চাই আমাদের নিজের কাজ নিয়ে, কারণ নিজের মধ্যে একটা যেটা নিজের কাজ নিয়ে থাকে সেটাই সবথেকে বেশি আনন্দ দেয় আর কি। তো সেটা নিয়েই আমি আরও এগোতে চাই। তো দেখতে থাকুন বিএমএস, আর সব জায়গায় ফলো করে দিন আমাদের।